রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের রাজনীতির হিসেব নিকেশটা বুঝতে চাই। জাতীয় রাজনীতি কিংবা নির্বাচনে কি প্রভাব ফেলবে এই ছাত্র সংসদ? অন্য সময় যদি হতো ইন জেনারেল টাইম, তখন ডাকসুতে কে নির্বাচিত হলেন, কে ভিপি হলেন, এটি নিয়ে কোনো প্রশ্ন আসতো না। এই কারণে আমাদের দেশে যারাই ডাকসুতে ভিপি জিএস হয়েছেন, পরবর্তী জীবনে রাজনৈতিক জীবনে এসে তারা যে খুব বেশি সফল হয়েছেন তার কিন্তু নজির নেই। কিন্তু এবারের ঘটনাটা একটু ভিন্ন। ভিন্নটা হলো কয়েকটি কারণে। প্রথমত হলো যে আন্তর্জাতিক অঙ্গনে আপনি চিন্তা করুন, মার্কিন ডিপ স্টেটের কথা আমরা শুনছি। এরপর মার্কিন ডিপ স্টেট পলিসির সঙ্গে সঙ্গে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে পাকিস্তান, এই কটা রাষ্ট্রকে কেন্দ্র করে আমেরিকা, ভারত, এদের যে স্বার্থের টানাপোড়েন, এবং সেখানে মার্কিন ডিপ স্টেট, বিশেষ করে ডোনাল্ড লু ডক্ট্রিন বলা হয় যেটাকে, সেই ডক্ট্রিনের কবলে পড়ে শ্রীলঙ্কাতে সরকারের পতন হলো। তারপরে পাকিস্তান ইমরান খানের সরকারের পতন হলো। বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন হলো একই ঝড়ে। এবং ঠিক সেই ঝড়টি এইবার এসে আবার নেপালে সরকারের পতনটা ঘটিয়ে দিল। বলা হচ্ছে এই যে চীনপন্থী একটা সরকার, এই সরকারের পতন ঘটানোর জন্য ভারত এবং আমেরিকা যুগপৎভাবে এখানে কাজ করেছে। আবার বাংলাদেশে যদি আপনি শেখ হাসিনার পতনকে আপনি এই বর্তমান সময়ের সঙ্গে তুলনা করেন, তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এখানে মার্কিন ডিপ স্টেট পেছন থেকে বা সামনে যাতে কাজ করছে, তাদের দুটো বন্ধু রাষ্ট্র ভারত এবং পাকিস্তানকে এখানে ওপেন, যাকে বলে টেন্ডার দিয়ে দিয়েছে যে তোমরা যে জিতে আসতে পারো সেই আমার। তো সেক্ষেত্রে ভারত শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে বসে আছে দিল্লিতে, সেখানে রাগ হচ্ছে। ওখানে বসে একবার নরেন্দ্র মোদী, একবার জয়শঙ্কর, একবার আওয়ামী লীগের নেতাকর্মী ফুসফাস করে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে। মাঝে মধ্যে এখানে একটা ঝটিকা মিছিল, ওখানে একটা ঝটিকা মিছিল, সেটা আবার ফেসবুকে দিয়ে মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো, হালুম ইত্যাদি নানা রকম তারা আওয়াজ তুলছে। আর অন্যদিকে পাকিস্তান বা আইএসআই বা তাদের যে রাজনীতি, তার সঙ্গে সঙ্গে এখানে তাদের যারা মিত্র, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখন জামাত ইসলামী, তারা ওই আওয়ামী লীগের মতো বা ভারতের মতো শব্দ করেনি। শব্দ না করে মানুষের মনোজগতে এইরকম একটা তোলপাড় করা পরিবর্তন এনে দিয়েছে, যেটা যে ন্যারেটিভটি আমরা 1971 সন বা তারও আগের থেকে মুক্তবুদ্ধি, বিশ্ব মানবতা, ধর্মনিরপেক্ষতা, তারপর শেষ আরও অনেক কিছু, মুক্তিযুদ্ধ, এই ন্যারেটিভগুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চত্বর, এই চত্বরকে মনে করা হতো যে একটা উর্বর ভূমি। এখানে যদি কেউ একটা কবিতা রচনা করে আর সেই কবিতা পাঠ করে, মনে হতো যেন বাংলাদেশে বিরাট একটা বিপ্লব হয়ে গেল। এখানে যে পতাকা উত্তোলন হয়, পতাকার রং রচিত হয়, এখানে পতাকার মানচিত্র তৈরি হয়, এই স্বাধীনতার পর থেকে দেখে এসেছি। তো সেই যে ন্যারেটিভগুলো, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই জায়গাতে এই প্রথম ইসলামাইজেশন চলে এসেছে, মুসলিম ব্রাদারহুড চলে আসছে, মুসলিম ভ্রাতৃত্ববোধ চলে আসছে, শরিয়া আইন এখন সামনে চলে আসছে, হিজাব এখন বাধ্যতামূলক, এই জিনিসগুলো চলে আসছে। এবং এর কারণে কি হচ্ছে, হিজাব বাধ্যতামূলক হবে কি না হওয়ার কোনো কারণ নেই। জামাত যদি ভবিষ্যতে ক্ষমতা আসে, তারা শরিয়া আইন করবে। শরিয়া আইন তো হিজাব ছাড়া শরিয়া আইন হবে না। শরিয়া আইন মিনস হিজাব এবং শরিয়া কোর্ট। এখানে ডাকসুর ফলাফল ঘোষণার পরে আমরা সিনেট ভবন মুখরিত হতে দেখেছি হিজাব হিজাব স্লোগানে। ওটা হতে পারে, আমি ভবিষ্যৎ নিয়ে বলছি। এখন এই যে একটা সময় পাকিস্তান বললেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর আগুন ধরে যেত। আমার মনে আছে সেই যে 52 সে ভাষা আন্দোলনের বিখ্যাত কবিতা, এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি। সেই বিখ্যাত কবিতা, একটা কবিতা পুরো ভাষা আন্দোলন হয়ে গেল। তো সেই জায়গাতে ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান বন্ধু, বা এই যে দেখা গেল বাইরে থেকে কোনো ইউটিউবার বলল যে এই যে যিনি ভিপি হয়েছেন তিনি পাকিস্তানের প্রার্থী। এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ যারা ভোটার, যারা ছাত্রছাত্রী, তাদের মধ্যে কোনো রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়নি। নিশ্চয়ই অবগত আছেন, ডাকসুতে শিবিরের জয় বাংলাদেশে নতুন ইতিহাস বলছে পাকিস্তান জামায়াত। রাইট, পাকিস্তান জামায়াত সেটা বলেছে। তো এই কারণে বললাম যে এটা শুধু শিবিরের যে জয় বা জামাতের জয় এটা না, এর সঙ্গে আগামী রাজনীতির অনেক কিছু নির্ভর করবে। বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাতীয়তাবাদ। এবং আরও একটা ব্যাপার এখানে ধরুন, যেভাবে আমরা ধরে নিয়েছিলাম যে একেবারে জামায়াত ইসলামী এখানে কোনো ফ্যাক্টরি নয়,
বিএনপি যেভাবে চাইবে সেভাবেই হবে, বিএনপি যেভাবে ধাক্কা দেবে ওইভাবেই সরকার পড়ে যাবে, বিএনপি যেভাবে যখন চাইবে তখনই নির্বাচন হবে। এই ডাকসু নির্বাচনের পরে এবং আজকে পর্যন্ত এই যখন আমরা টকশো করছি এই সময়টাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল নিয়ে যে নাটকীয় ঘটনা ঘটে যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে জামাত এবং শিবির কেবলমাত্র এটা নেহাত জয় নয়, মানুষের মনোজগতে, চিন্তার জগতে নতুন কতগুলো ন্যারেটিভ তৈরি করে ফেলেছে এবং সেই ন্যারেটিভ তৈরি করার পিছনে তাদের একটা ম্যাটিকুলাস ডিজাইন কাজ করেছে। এক জালেম গেছে আর এক জালেমকে আমরা আসতে দেব না, চাঁদা পড়ে পল্টনে চলে যায় লন্ডনে, এই যে ন্যারেটিভগুলো। তারপরে আমরা মাঠঘাট হাট বাজার টেম্পো স্ট্যান্ড আমরা দখল করি না, আমরা দুর্নীতি করি না, সৎ মানুষের শাসন চাই, আল্লাহর আইন চাই। তো এই জিনিসগুলো গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গাতে কতটা নাড়া দিলে, যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিজয়, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে এখানে নাটক হয়, এখানে সিনেমা হয়, এখানে থিয়েটার হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টটাই আসলে এখানে কনজারভেটিভনেসের এখানে কোনো রকম আশ্রয় এবং প্রশ্রয় নেই। তো সেই জায়গাতে জামাত যদি মূল ধারার যারা আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি তাদের জন্য একটা থ্রেট হয়ে যায়, আমি মনে করি এটা কেবলই মাত্র যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কিংবা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি হবে না, তারপরে সংস্কার আগে না নির্বাচন আগে, বিচার আগে না পরে, তারপর যাকে বলা হয় যে আরেকটা হলো যে আমাদের জুলাই আগস্টের ঘোষণাপত্র, এই পুরো জিনিসগুলো নিয়ে আমরা এতকাল এক বছর যাবত যে বিতর্ক করেছি, কিন্তু এই বিতর্ক রাজনীতিবিদরা কেবলমাত্র উপরে করেছে, কিন্তু নিচে নিচে যে ন্যারেটিভটা, ইসলামাইজেশনের যে ন্যারেটিভটা, এটাকে জামাত শিবির পপুলার করে ফেলেছে।